আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেফতার। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক 5 দিনের রিমান্ডে। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর হাজার হাজার কোটি টাকার সম্পদ, বিলাসবহুল বাড়ি 307টি, ব্যবসা আছে দুবাই, যুক্তরাষ্ট্রেও। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন। চলতি অর্থ বছরে $200 কোটি সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের। উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর জানালেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট। কিছুক্ষণ পর গভর্নরের সঙ্গে বৈঠক। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। বিশ্ববিদ্যালয়ে দুজনের অপমৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে মব জাস্টিস বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপি কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি বলেন, জনবান্ধব পুলিশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রকৃত অপরাধীর পরিবর্তে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয়, চাঁদাবাজি যেন না হয়, প্লাস এই যে ঘুষ এবং দুর্নীতি যে পুরো আমাদের সমাজটাকেই গ্রাস করে নিছে, এটারে কিভাবে বন্ধ করা যায় এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। বাট মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। এইটির জন্য জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে গুলশানে থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। 2001 সালে ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। তবে 2024 সালের নির্বাচনে নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই সভাপতি মণ্ডলীর এই সদস্য। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছে বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল। সেই ঘটনায় হওয়া মামলায় সকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় তাদের। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে দোহার থানার বিস্ফোরক দ্রব্যের মামলায় আদালতে তোলা হয় সালমান এফ রহমানকে। এ মামলায়ও রিমান্ড আবেদন করে পুলিশ। তবে অন্য মামলায় রিমান্ড মঞ্জুর হওয়ায় আবেদন খারিজ করেন বিচারক। তবে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। ঢাকার সিএমএম আদালতের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাব তার কাছে। সিয়াম, ঢাকার সিএমএম আদালতে সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আনা হলে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানার একটি মামলা, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ মামলায় তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আরেকটি মামলাও তোলা হয়, সেটি হচ্ছে বিস্ফোরক নিয়ন্ত্রণ মামলা। সেই মামলায়ও তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়, কিন্তু যেহেতু ইতিমধ্যে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে অন্য একটি মামলায়, তাই এই বিস্ফোরক আইন নিয়ন্ত্রণ মামলাটি রিমান্ড খারিজ করে দেওয়া হয় এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তার বিরুদ্ধে ধানমন্ডিতে একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয় এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তাকে উত্তর পূর্ব থানার একটি হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখিয়েও তাকে কারাগারে প্রেরণ করা হয়। যেহেতু আসামিদের বিরুদ্ধে কোনো ধরনের রিমান্ড চাওয়া হয়নি, তাই তাদেরকে কোনো রিমান্ড দেওয়া হয় না এবং রিমান্ড ছাড়াই তাদেরকে সরাসরি গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এবং যাত্রাবাড়ি থানার যে ওসি আবুল হাসান, তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি শিক্ষার্থী হত্যা মামলা, সাকিব হত্যা মামলায় তার বিরুদ্ধে মামলা করা হলে তাকে গ্রেফতার দেখিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়। এবং এছাড়া বুধবার রাতে জাফরুল্লাহ চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, তাকেও গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আজকে তাকে আদালতে তোলা হবে। তো সিএমএম আদালত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সিএমএম আদালতের সামনে থেকে আসিফ মোহাম্মদ সিয়াম।
সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে সেগুলো দেখাশোনার জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে 5 সেপ্টেম্বর বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুল ও আদেশ দেন। বৃহস্পতিবার যা লিখিত আকারে প্রকাশিত হয়। ওই দিন বেক্সিমকো ফার্মা সহ গ্রুপের সব প্রতিষ্ঠানের তথ্য দিতে বলা হয়। এছাড়াও কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তার তথ্য দিতে এবং বিদেশে পাচার করা অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। এদিকে এস আলম গ্রুপ প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, পরিচালক ও পরিবারের সদস্যদের সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ চেয়ে করা রিটের শুনানি হবে দুপুরে। পাশাপাশি সম্পত্তি হস্তান্তর ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে সামান্য চাকরির বেতন পেয়েও ভিনদেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার আল জাজিরার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে 25 কোটি মার্কিন ডলার খরচ করে 360টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি অর্থে প্রায় 3000 কোটি টাকার সমান। Went undercover into his network. My clients, they are very untouchable people. I have a very nice penthouse. ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে বুধবার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা। অবৈধভাবে দেশ থেকে অর্থ পাচারের মাধ্যমে কিভাবে যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন তার নানা দিক তুলে ধরা হয় এতে। I love suits. This Super 200 costs 6,000 pounds. আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে সামান্য সরকারি বেতন পেয়েও ভিনদেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় কেবল যুক্তরাজ্যেই 25 কোটি মার্কিন ডলার খরচ করে 360টি বিলাসবহুল বাড়ি কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3000 কোটি টাকা। I have a business in Dubai. ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। সব মিলিয়ে তিনি 500-এরও বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় 70 কোটি ডলার। আল জাজিরা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের, যা তিনি নিজেই স্বীকার করেছেন। How many properties you have in London? I have a business here. I have a good portfolio. সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন। 2018 থেকে 2023 সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুজ্জামান। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন UCBL ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান, তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান। She knows I have a business here. রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই পড়ছে পশুর নদীতে, দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণের বেশি। সুন্দরবনেও নেতিবাচক প্রভাব, পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান। তারেক রহমানের সম্মতি পেলে ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এ ধারা প্রয়োগ করে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। অবশ্য তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়েসার কামাল জানান, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তিনি। কবে ফিরবেন সে সিদ্ধান্ত তিনিই নেবেন। আফজাল হোসেনের রিপোর্ট। চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন 2008 সালের 11 সেপ্টেম্বর। এরপর তার বিরুদ্ধে একের পর এক দেয়া হয় মামলা। যাবজ্জীবন সহ 4 মামলায় তাকে দেয়া হয় সাজা। এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করে। দলটির সিনিয়র নেতারা বলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে 45 দিন পরও তাকে ফেরানোর আইনি বাধা কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। দলটির আইনজীবী ফোরামের সভাপতি বলছেন, তারেক রহমানের সম্মতির অপেক্ষায় রয়েছেন তারা। সম্মতি পেলেই ফৌজদারি কার্যবিধির 401 প্রয়োগ করে সাজা স্থগিত চেয়ে আবেদন করা হবে সরকারের কাছে। 401-এ বলা আছে শর্তযুক্ত অর্থ বা শর্তমুক্তভাবে খালাস করা। সেখানে আমরা মনে করি 401 অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন
এবং এই শর্তে মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই ধরনের সাজা হয়েছে মিথ্যা, হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায়, সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব। যখনই উনি ইচ্ছা প্রকাশ করবেন তখনই আমরা এই আবেদনটা করবেন। যতক্ষণ পর্যন্ত উনি ইচ্ছা পোষণ করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আবেদন করতে পারি না। তবে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনি পথে ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান। কবে ফিরবেন সেই সিদ্ধান্তও নেবেন তিনি। জনাব তারেক রহমান সাহেব নিজে চান প্রত্যেকটা মামলায় আইনগতভাবে মোকাবেলা করতে। কোনো ধরনের কোনো যে আছে না যে রাষ্ট্রীয় আনুকূল্য নেওয়া আইনগত প্রক্রিয়ায় সব কিছু অ্যাড্রেস করা হবে। ওনার বিরুদ্ধে যে আনফর্চুনেটলি রায় ঘোষণা করা হয়েছে সেই থেকে তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পেতে চান। ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান বললেন, তারেক রহমানের উচিত দেশে ফিরে মামলা বাতিলের আবেদন করা। যে আইন যতটা যে আইন যতটা সমীহ করে সে তত বড় মানুষ। কাজেই আমি তারেক জিয়া সাহেবের ব্যাপারে বলবো, সবার বিষয়ে আমি বলবো যে আইনের কাছে সারেন্ডার করা বা আইন মানাটা এটা একটা মানুষের কিন্তু এটা বড় গুণের পরিচয়। দীর্ঘ 16 বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। একটি কালো আইন যার জাঁতাকলে পিষ্ট হাজারো মানুষ। ডিজিটাল নিরাপত্তা আইনে গত 5 বছরে মামলা হয়েছে 1400টি, যেখানে আসামি করা হয়েছে 451 জন সাংবাদিককে। এসব মামলার বাদীদের 82% তৎকালীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। নাম বদলে কুখ্যাত ডিজিটাল সিকিউরিটি আইন এখন সাইবার নিরাপত্তা আইন। মত প্রকাশ ও স্বাধীন গণমাধ্যম নিপীড়নের এই হাতিয়ারকে দ্রুত সংস্কারের দাবি মানবাধিকার ও গণমাধ্যম কর্মীদের। মার্জিয়ামুর রিপোর্ট, ছবি তুলেছেন শাহিনুর ইসলাম। ওনারা আমাকে 7 ঘন্টা ইন্টারোগেশন করেন, চোখে অবশ্যই 3 পরতের কাপড় দিয়ে বেঁধে এবং হাতে হ্যান্ডকাফ পরায়ে। দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ বিতরণে দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট। এরই জের ধরে 2020 সালে র্যাব পরিচয়ে নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় রাষ্ট্রচিন্তা নামক নাগরিক সংগঠনের সদস্য দিদারুল ভূঁইয়াকে। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নির্যাতনের পর তাকে গ্রেফতার দেখানো হয় ডিজিটাল সিকিউরিটি আইনে। আনা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। 5 মাস কারারুদ্ধ রাখা হয় দিদারুলকে। রমনা থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং সেখানে আমরা 11 জন ছিলাম আসামি। দিদারুল প্রাণে বেঁচে ফিরলেও 2021 সালে তৎকালীন আওয়ামী শাসক দলের মানবাধিকার লঙ্ঘন ও অসঙ্গতির চিত্র কার্টুনের মাধ্যমে তুলে ধরায় একই আইনে প্রথমে গ্রেফতার ও পরে পুলিশি হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয় লেখক মোশতাক আহমেদকে। নির্মম নির্যাতনে গুরুতর আহত হন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরও। 1 বছর কারাগারে থাকা অবস্থায় বারবার জামিন চেয়েও পেলেন না এবং হাইকোর্টে যখন তার জামিনের দরখাস্তটা বিবেচনাধীন ছিল, অপেক্ষমান ছিল, সেই সময়ে কিন্তু তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কিশোরকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাকে যেভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে তাতে তার মানসিক ভারসাম্য পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। 2006 সালের আইসিটি আইন 2009 সালে নাম ঠিক রেখে সংশোধিত হলো। 2018 সালে নাম বদলে হলো ডিজিটাল সিকিউরিটি আইন। আর সবশেষ 2023 সালে রূপ বদল হয়ে হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট। বারবার রূপ বদল হলেও বাক স্বাধীনতা ও গণমাধ্যম নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমনে ব্যবহার হচ্ছে কালো আইনটি। গত 5 বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার শিকার হয়েছেন 500-র বেশি গণমাধ্যম কর্মী। নির্বাচন থেকে বিরোধী রাজনীতি দলের প্রার্থীদের অংশগ্রহণ বিরত রাখা ও তাদের হয়রানির মোক্ষম অস্ত্র হিসেবেও ব্যবহার হয় এই আইন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঠিক যেমনটা ঘটেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে। নির্বাচনের দিন আমি বের হয়ে ভোট দেওয়া তো দূরের কথা, ওই দিন আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটা মামলা দেওয়া হয়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সাম্প্রতিক গবেষণা বলছে 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1436টি মামলায় 4520 জনকে আসামি করা হয়েছে। সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছেন রাজনীতিবিদ ও সাংবাদিক। মামলা হয়েছে অন্তত 30টিরও বেশি শিশু কিশোরের বিরুদ্ধে। আর এসব মামলার বাদীদের 82%ই তৎকালীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে
সঙ্গে যুক্ত। আশা করব যে এখন নতুন যে সরকার এসেছেন তারা সামনে যখন এই যে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়াগুলো যাবে সেক্ষেত্রে অবশ্যই আমরা এক্ষেত্রে সচেতন হব। আমাদের আপত্তির জায়গা হচ্ছে মানুষের যে মত প্রকাশের সাংবিধানিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সেইটাকে কখনো ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা উচিত না। পুরো আইনি ব্যবস্থাটাকেই ঢেলে সাজানো। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন, বাক স্বাধীনতা আর গণমাধ্যমের জন্য মূর্তিমান আতঙ্ক সাইবার সিকিউরিটি আইন। উত্তরবঙ্গের একটা কেস আমার স্পষ্ট মনে আছে। কোভিডকালীন সময়ে রিপোর্ট করার জন্য একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছিল, কয়েক মাসে জেলের ভিতরে ছিল। মিথ্যা যে মামলাটা করলো সে কি বিচারের প্রক্রিয়ায় আসছে? আইনের অপব্যবহার ঠেকিয়ে নাগরিকদের মতামত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি তাদের। অপব্যবহার ঠেকানোটা বন্ধ করতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরেই $200 কোটি অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কথা জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার। জাতীয় বাজেট সহায়তার পাশাপাশি জ্বালানি, ব্যাংকের তারল্য সংকট কাটানো, বন্যা পরবর্তী পুনর্বাসন, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে এই অর্থ ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকারের প্রত্যাশা অনুযায়ী আর্থিক ঋণ কাঠামো কতটা জোরদার করবে দাতা সংস্থাটি তা নিয়েই পর্যালোচনায় দলটি। বৃহস্পতিবারও সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের প্রতিনিধি দল। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মার্টিন রাইজার জানান, চলতি অর্থ বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন বেশি ঋণ সহায়তা দিবে বিশ্ব ব্যাংক। We have looked at what resources we can mobilize for Bangladesh from the funds that we have available in IDA, and we're looking at a figure around maybe a little more than $2 billion for our fiscal year, which runs until June next year. So whenever the projects are ready that we're discussing, that money can then be mobilized. পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, জাতীয় বাজেট, স্বাস্থ্য, অবকাঠামো নির্মাণ, রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় ইতিবাচক আলোচনা হয়েছে বিশ্ব ব্যাংকের সঙ্গে। বৈদেশিক খাতে উন্নয়ন ও ঋণ সহায়তার প্রত্যাশা উপদেষ্টার। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সেলফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ। আর্থিক খাতের তারল্য ঘাটতি সহ উন্নয়ন অনেক প্রকল্পই আগামীতে বিশ্ব দাতা সংস্থাগুলোর ঋণ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানায় অর্থ মন্ত্রণালয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো ডামি ফুয়েল লোডিং। অন্তত 2 সপ্তাহ চলবে এই কার্যক্রম। পরমাণু চুল্লি বা রিঅ্যাক্টরের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকৃত ফুয়েল লোড করা হবে। বৈজ্ঞানিক পরীক্ষার সব ধাপ শেষে নির্ধারিত সময়েই ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই প্রস্তুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে এই প্ল্যান্টের 2টি ইউনিটকেই পাড়ি দিতে হবে পরীক্ষা নিরীক্ষার জটিল সব স্তর। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান ধাপটিকে বলা হচ্ছে প্রি কমিশনিং স্টেজ, যে পর্যায়ে প্রকল্প এলাকায় ইনস্টলেশন সম্পন্ন করা বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা চালানো হয়। এরই অংশ হিসেবে রূপপুরের প্রথম ইউনিটে 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডামি ফুয়েল লোডিংয়ের কার্যক্রম। এই প্রক্রিয়ায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে ডামি ফুয়েলের প্রথম অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়। 2 সপ্তাহ ধরে চলবে লোডিংয়ের এই কার্যক্রম। এর মধ্যে 163টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি এবং 115টি কন্ট্রোল এবং প্রোটেকশন সিস্টেম অ্যাবজার্ভার রড লোড করা হবে। ডামি ফুয়েলের মাধ্যমে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লির সব প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। সংশ্লিষ্ট রুশ নির্মাতারা জানাচ্ছেন, আকার, আকৃতি, ওজন এবং ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল আসল ফুয়েলের মতোই, শুধু থাকে না পারমাণবিক জ্বালানি।
খুঁটিনাটি এমন টেস্টগুলোর সফলতার ওপরেই রিঅ্যাক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন নিশ্চিত হয় বলে জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। এখন আমরা যে স্টেজে আছি এই স্টেজটাকে আমরা বলি যে পূর্ব প্রস্তুতিমূলক। তার মধ্যে আছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, এগুলোকে বলে আমরা নন নিউক্লিয়ার টেস্ট। এর মধ্যে আছে হট টেস্ট নাম আছে, কোনো আরেকটা নাম আছে কোল্ড টেস্ট, হাইড্রোলিক টেস্ট। এই টেস্টগুলো করার উদ্দেশ্যটা হলো রিঅ্যাক্টর যদি পুরো দমে চলে তখন সেই তাপে চাপে কী ধরনের বিহেভ করে সেইগুলি দেখা। এর মধ্য দিয়ে আমাদের আরও 3টা ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো। রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর পাওয়ার স্টার্টআপ সহ অন্যান্য কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে বলে জানাচ্ছে প্রকল্প সূত্র। রাশিয়ার ঋণ এবং রোসাটমের কারিগরি সহায়তায় 2টি পরমাণু চুল্লির মাধ্যমে এখান থেকে উৎপাদন হবার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে। এতে দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। এর নেতিবাচক প্রভাব পড়ছে সুন্দরবনের উপরও। হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। 2022 সালে বাগেরহাটের রামপালে চালু হয় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় কয়লাবাহী জাহাজ। মাঝে মধ্যে এসব জাহাজ ডুবির ঘটনাও ঘটে। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে, সঙ্গে মিশছে নানা রাসায়নিকও। বিশেষজ্ঞরা বলছেন তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর আগের চেয়ে বর্তমানে নদীর দূষণের মাত্রা বেড়েছে দ্বিগুণেরও বেশি। একই পরিসংখ্যান মাছের রেণুর। নদীতে জলজ প্রাণীর খাদ্য কমেছে অতিমাত্রায়। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের উপরও। ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, বেন্থোস যাদের উপর নির্ভর করে আসলে জলজ প্রাণী বেঁচে থাকে সেগুলোও কিন্তু অতিমাত্রায় কমে গেছে, তাদের সংখ্যা কমে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় কিন্তু এটি স্বাভাবিক যে জীবন, নদীর যে একটা জীবন আছে সেটি কিন্তু আর আগের মতো থাকবে না। এদিকে পশুর নদীতে কয়লা দূষণ নিয়ে সোচ্চার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো। বিকল্প আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের দাবি তাদের। সারা দুনিয়ায় কয়লা থেকে সরে আসতেছে। কয়লা এবং এলএনজি অন্যান্য জীবাশ্ম জ্বালানি এগুলো বন্ধ করে দিয়ে আমরা বায়ু বিদ্যুৎ, আমরা সৌর বিদ্যুৎ বা পানি বিদ্যুতের মধ্যে দিয়ে আমরা এই বিদ্যুৎ যে জ্বালানি সংকটের সমাধান করতে পারি। অর্থনীতিবিদরা বলছেন সুন্দরবন অঞ্চলের হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। কস্ট বেনিফিট অ্যানালাইসিসে এটা কিন্তু ক্ষতির জায়গাটাই বেশি। অর্থাৎ দীর্ঘমেয়াদে যে ক্ষতিটা হয়, স্বল্প মেয়াদের যে আমার উপকারটা হয় তার চেয়ে দীর্ঘমেয়াদের ক্ষতিটা অনেক বেশি হয়। বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয় প্রায় 16,000 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। সারা দেশে নয়, শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। শান্তিপূর্ণ এলাকায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার নতুন সমস্যার সৃষ্টি হবে কি না তা অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় নেবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বলেও আশা জানান তিনি। সভায় 33 জন আহত ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না, বুদ্ধিমান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রা সহ এক যাত্রীকে আটক করা হয়েছে। জাকির হোসেন নামে ওই যাত্রী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর হয়ে দুবাই যাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানের ভেতরেই তাকে তল্লাশি করা হয়। উদ্ধার করা হয় প্রায় 2.5
কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল ও UAE দিরহাম। কাস্টমস বিভাগ জানায়, আটক জাকির নিয়মিত মধ্যপ্রাচ্যে যাতায়াত করতেন। তিনি অর্থ পাচারের সঙ্গে জড়িত। মানি লন্ডারিং আইনের মামলা দিয়ে তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে। এই মুহূর্তে MA চিদম্বরম স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাব তার কাছে। রিমন, ভারতীয় সমর্থক কিংবা গণমাধ্যম কর্মীরা যতই বলুক না কেন, এই টিম ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ দলকে ভয় পাচ্ছে তাসকিন আহমেদকে, হাসান মাহমুদকে, ভয় পাচ্ছে নাহিদ রানাকে। এবং হাসান মাহমুদের সেই অসাধারণ স্পেল, যে স্পেলে প্রথম 34 রানে কিন্তু 3 টপ অর্ডার ব্যাটসম্যান অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমান গিলকে হারিয়ে তারা রীতিমতো বিপাকে। হাফ চান্স দিয়েছিলেন দুটো, এর মধ্যে সাদমান একটা ক্যাচ মিস করলেন স্লিপে। সাকিব আল হাসানের চান্সটাও যদি কোনোভাবে লুফে নিতে পারতো, তবে কিন্তু ঋষভ পন্থের উইকেটটাও কিন্তু যোগ হতো এবং বাংলাদেশ লাঞ্চের আগেই কিন্তু এই ম্যাচের প্রথম সেশনের পুরোপুরি নিয়ন্ত্রণে নিত। তবে সেটা হয়নি। সেটা না হলেও এখনও যা অবস্থা, সে বাংলাদেশ কিন্তু বেশ ভালো একটা অবস্থানে রয়েছে। চেন্নাইয়ের উইকেট নিয়ে খুব বেশি কথা হচ্ছিল, চেন্নাইয়ের উইকেট নিয়ে খুব কথা হচ্ছে এবং যেখানে কিন্তু পুরো ফায়দা তুলে নিয়েছেন টাইগার পেসাররা। যদিও তাসকিন আহমেদ এবং নাহিদ রানা কোনো উইকেট তুলে নিতে পারেনি, কিন্তু তারা যেভাবে আসলে ধারাবাহিকভাবে ভালো বল করেছেন এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর, অর্থাৎ উইকেটে যে দুজন রয়েছেন জয়সওয়াল এবং ঋষভ পন্থ, এদের ওপর কিন্তু ধারাবাহিকভাবে চাপটা তারা দিয়ে রেখেছেন এবং যেই চাপ থেকে কিন্তু দ্রুত বাংলাদেশকে উইকেট তুলে নিতে হবে। এবং তা যদি তারা করতে পারে, পাকিস্তানে যেটা হয়েছিল রাওয়ালপিন্ডিতে, নিশ্চয় মনে আছে, খুব দ্রুত পাকিস্তানের 3টা উইকেট বাংলাদেশের বোলাররা তুলে নিয়েছিল। এরপরে একটা পার্টনারশিপ ছিল। এখানেও কিন্তু ঠিক তেমনই একেবারে অভিন্ন চিত্র, ফলাফলটাও যেন অভিন্নই হয়। অর্থাৎ ভারতকে যত কম রানে বেঁধে রাখা যায়। আকাশের যদি কথা বলি, চেন্নাইয়ে গতকালও আমরা যেমনটা দেখেছিলাম তীব্র তাপ প্রবাহ, তবে আজ কিন্তু একেবারে ব্যতিক্রম। সকাল থেকে কিন্তু চেন্নাইয়ের আকাশ মেঘলা এবং সেই মেঘলা আকাশের ফায়দা তুলে নিয়েছে। আমরা দেখেছি যে লাঞ্চের আগ পর্যন্ত মোটে একজন স্পিনারকে ব্যবহার করেছেন, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজকে। তবে পেসাররা তাদের কাজটা ঠিক মতো করছেন। এখন দ্রুতই এই গলার কাটাকে তুলে নেওয়ার পালা। তো এই ছিল আমার কাছে চিদম্বরম স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং ভারতের 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের সবশেষ আপডেট। ভারতের চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামের সামনে থেকে সহকর্মী মাহবুব রিমন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেফতার। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে 5 দিনের রিমান্ডে। এবং যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর হাজার হাজার কোটি টাকার সম্পদ, বিলাসবহুল বাড়ি 360টি, ব্যবসা আছে দুবাই, যুক্তরাষ্ট্রেও। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।